নেই। তার কারণ তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলা সোনার বাংলায় পরিণত হয়েছে এতদিনে, অনেকবার এসছে তো, অতীতেও অনেকবার আসার অভিজ্ঞতা হয়েছে বাংলায় গত 5 বছরে, বিশেষ করে গত 6 মাসে নির্বাচনের সময়। তো যাই হোক, তারা বেশ কিছু কথা বলেছেন এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মানুষের সামনে। সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা ছিলেন তারাও কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে তারা যে 15টা প্রতিশ্রুতি দিয়েছে এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা সেটা বলেছে ভরসার শপথ। আমি আশা করেছিলাম যে যেভাবে গত 6 মাস ধরে এসআইআর এর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপর তার বক্তব্য শুরু করবে। তার কারণ উনি ক্রোনোলজির কথা বলেছিলেন, উনি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলেছিলেন এবং এসআইআর হচ্ছে ডিটেক্ট করার প্রথম ধাপ। এটা তার কথা অনুযায়ী, আমার কথা নয়। এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে তালিকা থেকে, প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছিল, পরবর্তীকালে 5.5-6 লক্ষ নাম বাদ গেছিল এবং আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় অমীমাংসিত যে নামগুলো ছিল সেখান থেকে পরবর্তীকালে 27 লক্ষ নাম বাদ গেছিল। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের উপর নাম বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির, যারা আসামে এনআরসি করতে গিয়ে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকায় ইচ্ছাকৃতভাবে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। বাঙালিদের উপর বিজেপির অত্যাচার তো নতুন কিছু নয়, আমরা গত 1 বছর ধরে দেখে আসছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ বাংলায় কথা বললে, কেউ নিজের পছন্দের খাবার খেলে, কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আপনারা দেখেছেন বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও, তাকে অ্যারেস্ট করো। এবং যে নেতাগুলো বাঙালিদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছে বিগত দিনে, তাদের সবাইকেই প্রায় বিজেপি পুরস্কৃত করেছে। তাদের বিরুদ্ধে কোনো দলীয় স্তরে ব্যবস্থা বা কোনো রকম কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। তো যেভাবে তারা বাংলাকে ছোট করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাইবে। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেছেন যে इससे बांग्लादेश से चले, इससे अच्छा दिल्ली और गुजरात से चले। তার মানে কলকাতা বাংলাদেশে, উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বা নরেন্দ্র মোদীর সরকার? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটা শিলমোহর দিয়ে দিয়েছে। যাই মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। আমি প্রথমে এবার ধাপে ধাপে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, প্রথমত তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে।
5 বছর আগে একই কথা বলেছিল। আসামে 10 বছর বিজেপি সরকার, এখনো আজ থেকে 15 দিন আগে অমিত শাহ প্রচারে গিয়ে বলে এসছে, এক টার্ম और दे दीजिए परिंदा भी पैर नहीं मार पाएगा। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান, তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? তিনি বলেছেন গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। যারা তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমার প্রশ্ন তাদেরকে যে আমি আজ থেকে 757 দিন আগে একটা টুইট করেছিলাম, প্রায় 2 বছর আগে, যে আপনারা কত টাকা, এই টুইটের কপি আমি আপনাদের দেখাচ্ছি, এটা অন রেকর্ড রয়েছে, এক্স হ্যান্ডেলে গেলে আপনারা পাবেন, যে এটা আমি করেছিলাম 14ই মার্চ 2024 সালে লোকসভা নির্বাচনের আগে, যে আপনারা গত 5 বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায় বা গ্রামীণ সড়ক যোজনায় বা 100 দিনের কাজে, এমজি নারেগায়, তার শ্বেতপত্রটা প্রকাশ করুন। 757 দিন পার, আজও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। তারা তৃণমূলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে। এখানে যারা হোয়াইট পেপারের কথা বলে, যারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে দাবি করেছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, অজিত পাওয়ার, সে হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনিও তো গেছেন বিজেপিতে। এরকম ভুরি ভুরি উদাহরণ, একের পর এক উদাহরণ আমাদের সকলের কাছে রয়েছে। যাদের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন, সব থেকে দুর্নীতিগ্রস্ত গুলো তো আপনার পাশে বসে আছে। কারোর বিরুদ্ধে 4টে 5টা 6টা করে ইডি সিবিআই মামলা। আপনি শ্বেতপত্র ছেড়ে দিন, যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রুফ রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে, পেমা খান্ডুকে নিয়ে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 1250 কোটি টাকার দুর্নীতি হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী নারায়ণ রানে, এদেরকে নিয়ে আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এগুলো লোক হাসানো। তিনি এরপর বলেছেন 3 নম্বরে, কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করে 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন, সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে, সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে। কিন্তু তো জানেনই না, আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে।
তারপরে তিনি বলেছেন আগামী 5 বছর 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তারা তৈরি করবে এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4,123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক